এবারের গল্প সৎ মায়ের ভালোবাসা। সারা মা, সকালের নাস্তাটা করে নাও। তোমার পছন্দের আলুর দম করেছি। আমার খিদে নেই। একদম কিছু না খেলে শরীর খারাপ করবে। অন্তত একটা রুটি খাও। বললাম তো আমার ইচ্ছে করছে না। তুমি কি আমার কথা বুঝতে পারো না? কি হয়েছে? সকাল সকাল এত চেঁচামেচি কিসের? সারা, তুই এখনো নাস্তা করিসনি? আমার ভালো লাগছে না বাবা। ভালো লাগছে না মানে? শরীর খারাপ? না, এমনিতেই আমার কিছু খেতে ইচ্ছে করছে না। আমি আমার ঘরে গেলাম। আমি আর পেরে উঠছি না নাদিরা। দিন দিন মেয়েটা কেমন যেন হয়ে যাচ্ছে। আমার সাথে ঠিক করে কথা বলে না। আপনি ওর উপর রাগ করবেন না। ওর মনের ভেতরটা বোঝার চেষ্টা করুন। এত অল্প বয়সে মাকে হারিয়েছে। ওর কষ্টটা তো কম নয়। কিন্তু তুমি তো ওর সাথে কোনো অন্যায় করোনি। তুমি তো সবসময় ওর ভালোই চাও। তারপরও কেন তোমার সাথে এমন ব্যবহার করে? আমার জায়গায় অন্য কেউ হইলেও হয়তো ও এমনই করতো। ওর রাগটা আমার উপর নয়, পরিস্থিতির উপর। আমাকে ওর মা হিসেবে মেনে নিতে ওর সময় লাগছে। কত সময় লাগবে? দেখতে দেখতে তো 6 মাস হয়ে গেল। যতদিন লাগার লাগুক, আমি অপেক্ষা করতে রাজি আছি। আপনি চিন্তা করবেন না। আপনি খেয়ে নিন, কাজে যেতে হবে তো। মা, তুমি সব দেখতে পাচ্ছ? বাবা কেমন বদলে গেছে। আমার কথা এখন আর ভাবেও না। সারাক্ষণ শুধু নতুন মানুষটাকে নিয়ে ব্যস্ত। আমার একটুও ভালো লাগে না। সারা, ভেতরে আসতে পারি? আবার কি চাই? বাগান থেকে তোমার জন্য বেলি ফুল এনেছি। তোমার মা নাকি এই ফুল খুব ভালোবাসতেন। তোমার বাবা বলছিলেন। আমার মায়ের পছন্দের কথা তোমাকে ভাবতে হবে না। আর আমার ঘরে আসার আগে অনুমতি নেওয়ার ভদ্রতাটুকু অন্তত শিখবে। আমি তো দরজায় টোকা দিয়েছিলাম। টোকা দিলেই ঘরে ঢুকে পড়তে হয় না, উত্তরের জন্য অপেক্ষা করতে হয়। এখন তুমি এখান থেকে যাও। আমার একা থাকতে ভালো লাগছে। আমাকে ফুল দিয়ে ভোলাতে এসেছি। আমিও তো বোকা নই। এই বাড়িতে আমার মায়ের জায়গা আমি কাউকে নিতে দেব না। ভাবি, জামান ভাই কই? উনি তো এখনো ক্ষেত থেকে ফেরেননি। কিছু দরকার ছিল আপা? না, এমনি এলাম। তা সারামা কই? ওকে তো আজকাল দেখতেই পাই না। আগে তো সারাদিন প্রজাপতির মতো উড়ে বেড়াতো। ওর ঘরেই আছে। একা একা থাকতে ভালোবাসি। তুমি কিছু মনে করো না ভাবি। সৎমা তো, মানিয়ে নিতে হয়তো সময় লাগছে মেয়েটার। তুমি একটু ধৈর্য ধরো। আমি তো তাই চেষ্টা করছি আপা। ওর বাবা তো তোমার হাতে মেয়েকে সঁপে দিয়ে নিশ্চিন্ত হয়েছে। এখন দায়িত্ব তো তোমারই। একটু কঠোর হও। শাসন না করলে ছেলে মেয়ে মাথায় চড়ে বসে। শাসনের থেকে ভালোবাসা দিয়ে মন জয় করা অনেক সহজ আপা। আমি সে পথেই হাঁটতে চাই। সারা, কাল তো শুক্রবার। চল তোর খালা বাড়ি থেকে ঘুরে আসি। অনেকদিন যাস না। আমার কোথাও যেতে ভালো লাগছে না। তাহলে কি করতে ভালো লাগবে তোর? সারাদিন ঘরে মুখ বুজে বসে থাকবি? হ্যাঁ, থাকবো। তাতে তোমাদের কি সমস্যা? তোমরা তো তোমাদের মতো ভালোই আছো। আমার জন্য ভাবতে হবে না। সারা, বাবার সাথে এইভাবে কথা বলতে নেই। তুমি আমাকে শেখাতে আসবে না আমি কার সাথে কিভাবে কথা বলবো। তুমি নিজের চরকায় তেল দাও। সারা, মুখ সামলে কথা বল। কি ব্যবহার শিখেছিস? এক্ষুনি ক্ষমা চা ওর কাছে। আমি কোনো ভুল বলে নিজে ক্ষমা চাইবো। এই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসে। তোমরা থাকো তোমাদের সংসার নিয়ে। দেখেছো দেখেছো ওর সাহস? আমার মুখের উপর কথা বলে। আপনি শান্ত হন। ও ছোট মানুষ। রাগের মাথায় বলে ফেলেছি। ওর মনে অনেক কষ্ট জমে আছে। কষ্ট তো সবারই আছে। তাই বলে ও গুরুজনদের অপমান করবে? আমি কালই আর একটা বিহিত করব। না, আপনি ওকে আর কিছু বলবেন না। আগুনে ঘি ঢাললে আগুন আরো বাড়বে। আপনি বরং চুপ থাকুন। আমি দেখছি কি করা যায়। আপনার শরীর তো জ্বরে পড়ে যাচ্ছে। আপনি আজ কাজে যাবেন না, শুয়ে থাকুন। সামান্য জ্বর, ঠিক হয়ে যাবে। আজ জমিতে সার দেওয়ার শেষ দিন, না গেলেই নয়। শরীরের যে কাজ বড় হলো, আমি আপনাকে কিছুতে যেতে দেব না। চুপচাপ শুয়ে থাকুন। আমি হাকিম সাহেবকে খবর পাঠাচ্ছি। বাবা,
উনি ঠিকই বলেছেন, তোমার মুখটা খুব শুকনো লাগছে। তোরা দুজন মিললে আমাকে রোগী বানিয়ে ছাড়বি? ঠিক আছে, যাব না, কিন্তু হাকিম সাহেবকে ডাকার দরকার নেই। আপনার তো জ্বর বেড়েই চলেছে, আপনি তো কিছুই খাচ্ছেন না। মুখে স্বাদ পাচ্ছি না, কিছুই ভালো লাগছে না। আমি তোমার জন্য লেবুর শরবত করে আনি বাবা। আন। চিন্তা করার মতো কিছু নয়, ঋতু বদলের কারণে জ্বর এসেছে। আমি ওষুধ লিখে দিচ্ছি, 2 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। উনি তো কিছুই খেতে চাইছেন না হাকিম সাহেব। জোর করে খাওয়ানোর দরকার নেই, ফলের রস বা শরবত দিন, আর পূর্ণ বিশ্রামে রাখতে হবে। 2 দিন কেটে যায়। জামানের অবস্থা আরো খারাপ হয়। জ্বর কমার কোনো লক্ষণ নেই। বাবা তো চোখই খুলছে না, শুধু ভুল বকছি। হাকিম সাহেবের ওষুধ তো কোনো কাজই হচ্ছে না, আমার খুব ভয় করছে সারা। ভাবি, আমার তো লক্ষণ ভালো মনে হচ্ছে না। গ্রামের পশ্চিমে আফতাব চাচারও তো ঠিক এমন জ্বর হয়েছিল। মানুষটা 3 দিনের বেশি টেকেনি। চুপ করুন আপনি, আমার বাবার কিছু হবে না। সালমা আপা, আপনি এখন যান, আমাদের একটু একা থাকতে দিন। নাদিরা আবার হাকিম সাহেবকে ডেকে পাঠায়। আমি খুবই দুঃখিত, এটা সাধারণ জ্বর নয়। এই রোগের লক্ষণ আমার পরিচিত নয়, আমার জ্ঞানে এর চিকিৎসা নেই। তার মানে কি আপনি বলতে চান বাবার কোনো চিকিৎসা নেই? গ্রামের চিকিৎসা দিয়ে হয়তো একে সারানো যাবে না। আপনারা উপরওয়ালার কাছে দোয়া করুন, তিনিই একমাত্র ভরসা। আমার বাবাকে বাঁচাও, তুমি যা বলবে আমি তাই শুনবো, আমার বাবাকে কিছু হতে দিও না। ওঠো সারা, এভাবে ভেঙে পড়লে চলবে না, আমাদেরই তো এখন সবচেয়ে বেশি শক্ত থাকতে হবে। নাদিরা কিছুক্ষণ কি যেন ভাবে। আমার একটা কথা মনে পড়ছে। কি কথা? আমার দাদি বলতেন, আমাদের গ্রামের উত্তর দিকে যে জঙ্গল আছে, সেই জঙ্গলের গভীরে এক ধরনের পাতা পাওয়া যায়, নাম সঞ্জীবনী পাতা। সেই পাতার রস নাকি যে কোনো কঠিন জ্বর সারিয়ে তুলতে পারে। জঙ্গল? ওই জঙ্গলের নাম শুনলে তো মানুষ ভয় পায়। লোকে বলে ওখানে যে যায় সে আর ফেরে না। লোকে অনেক কথাই বলে, কিন্তু আমার দাদির কথা আমি বিশ্বাস করি। তিনি ছিলেন একজন জ্ঞানী মানুষ। তিনি নিজেও জঙ্গল থেকে অনেকবার ঔষধি গাছ এনেছেন। কিন্তু এখন তো রাত, এই রাতের বেলায় ভয়ঙ্কর জঙ্গলে তুমি একা যাবে? তোমার বাবাকে বাঁচাতে হলে আমাকে যেতেই হবে। সকাল হওয়ার আগে ওই পাতা না নিয়ে ফিরলে হয়তো অনেক দেরি হয়ে যাবে। যদি এটা সত্যি না হয়, যদি তুমি আর ফিরে না আসো, তাহলে ভাববে আমি আমার চেষ্টাটা করেছিলাম। তুমি বাবার পাশে থাকো, আমি আসছি। দাঁড়াও, আমি বাবাকে একা ফেলে কোথাও যেতে পারবো না, কিন্তু আমি তোমাকেও একা ছাড়তে পারবো না। যদি তোমার কিছু হয়ে যায় তাহলে বাবা আমাকে কোনোদিন ক্ষমা করবে না, আমিও যাব তোমার সাথে। কিন্তু জঙ্গলটা খুব বিপজ্জনক সারা। আমার বাবার জীবনের চেয়ে বেশি বিপজ্জনক নয়, চলো। একবার ভালো করে ভেবে দেখো সারা, ভেতরে ঢোকার পর ফেরার পথ খুঁজে পাওয়া কঠিন হতে পারে। আমি আমার সিদ্ধান্ত বদলাবো না, চলো। কি ভয়ঙ্কর জায়গা, কোনো শব্দও নেই। জঙ্গলের নিয়মই এটা, রাত বাড়লে সব চুপচাপ হয়ে যায়। আমার হাতটা ধরো, তাহলে ভয় কম লাগবে। দাদি বলতেন জঙ্গলের একেবারে মাঝখানে একটা মস্ত বড় বটগাছ আছে। সে গাছের গোড়াতেই এই পাতা জন্মায়। আমাদের সে গাছটা খুঁজে বের করতে হবে। এত বড় জঙ্গলে কিভাবে খুঁজবে? একটা উপায় আছে, দাদি বলেছিলেন ওই বটগাছের ডালপালা থেকে জোনাকি পোকার মতো মৃদু আলো বের হয়। আমাদের সেই আলোর সন্ধান করতে হবে। তোমার ভয় করছে না? করছে, কিন্তু তোমার বাবার মুখের কথা ভাবলে সব ভয় চলে যাচ্ছে। হঠাৎ দূর থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে আসে। সারা ভয়ে নাদিরাকে জড়িয়ে ধরে। ওটা কিসের শব্দ? মনে হয় কোনো বন্য জন্তুর ডাক। ভয় পেও না, ওরা সাধারণত মানুষের কাছে আসে না। আমরা নিঃশব্দে হেঁটে যাই। আমি যখন তোমার বয়সী ছিলাম তখন আমার জীবনটাও খুব কঠিন ছিল। কেন? আমার সৎমা আমাকে একদমই সহ্য করতে পারতেন না।
সারাদিন বাড়ির কাজ করাতেন, ঠিকমতো খেতেও দিতেন না। তোমারও সৎ মা ছিল? হ্যাঁ, আমার বাবা খুব ভয় পেতেন তাকে, তাই মুখ ফুটে কিছুই বলতে পারতেন না। আমি খুব একা ছিলাম, শুধু আমার দাদি ছিলেন যিনি আমাকে আগলে রাখতেন। আমি তখন বাবাকে খুব ভুল বুঝতাম, ভাবতাম বাবা বোধহয় আমাকে আর ভালোবাসে না, কিন্তু বড় হয়ে বুঝেছি তিনি নিরুপায় ছিলেন, ঠিক যেমন তোমার বাবা। আমার বাবা নিরুপায় কেন হবে? তিনি একদিকে তার হারানো স্ত্রীর স্মৃতি, অন্যদিকে মেয়ের ভবিষ্যৎ, এই দুটো সামলাতে গিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন। তিনি তোমাকে খুব ভালোবাসেন সারা, কিন্তু কিভাবে সে ভালোবাসাটা প্রকাশ করবেন তা হয়তো বুঝে উঠতে পারছিলেন না। ওই দেখো। কি? দূরে একটা আলোর বিন্দু দেখা যাচ্ছে, মনে হচ্ছে আমরা ঠিক পথে এগোচ্ছি। তারা দ্রুত পায়ে আলোর দিকে এগোতে থাকে, কিন্তু পথটা হঠাৎ শেষ হয়ে সামনে একটা গভীর খাদ দেখা দেয়। এখন কি হবে? ওপারে তো যেতে পারবো না। একটা উপায় আছে, দেখো, খাদের উপর দিয়ে একটা বিশাল গাছের গুড়ি পড়ে আছে, ওটা দিয়ে আমাদের পার হতে হবে। কিন্তু ওটা তো খুব সরু, আর নিচে কুটকুটে অন্ধকার, যদি পড়ে যাই? ভয় পেলে চলবে না সারা, চোখ বন্ধ করে শুধু আমার কথা শোনো। আমি আগে যাব, তুমি আমার পেছনে আসবে, এক পা এক পা করে। পারবে না? পারবো, আমার উপর বিশ্বাস রাখো, আমি তোমাকে পড়তে দেব না। এসো, আমার হাত ধরো। আমরা পেরেছি সারা, আর ভয় নেই। ওই তো সেই বটগাছ, দেখো কি সুন্দর আলো বের হচ্ছে। তারা বটগাছের কাছে পৌঁছায়। গাছের গোড়ায় সবুজ রঙের এক ধরনের ছোট গাছ। এটাই কি সঞ্জীবনী পাতা? হ্যাঁ, এটাই। তাড়াতাড়ি তুলে নাও, আমাদের ফিরতে হবে। চলো এবার তাড়াতাড়ি ফিরি, বাবার জন্য খুব চিন্তা হচ্ছে। ভোর হওয়ার ঠিক আগে তারা বাড়ি ফিরে। সালমা উঠানে চিন্তিত মুখে পায়চারি করছিল। তোমরা ফিরেছো? আমি তো ভেবেছিলাম। কোথায় ছিলে তোমরা সারা রাত? জামান ভাইয়ের অবস্থা তো আরো খারাপ, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। সারা, যাও তাড়াতাড়ি পরিষ্কার পানি আর শিলনোড়া নিয়ে এসো, এক মুহূর্ত দেরি করা যাবে না। সারা দ্রুত পানি আর শিলনোড়া নিয়ে আসলে নাদিরা দ্রুত পাতাগুলো বেটে রস বের করে। আপনাকে এটা খেতে হবে। কিছুক্ষণ পর জামানের শরীর দিয়ে ঘাম চড়তে শুরু করে। এ কি, গা তো আরো গরম হয়ে গেল, তোমরা ওকে কি খাওয়ালে? ভয় পাবেন না আপা, এটা ভালো লক্ষণ, জ্বরটা ঘাম দিয়ে বেরিয়ে যাচ্ছে। আরো 1 ঘন্টা পর জামান শান্ত হয়ে ধীরে ধীরে চোখ খোলে। পানি। বাবা, তুমি চোখ খুলেছো? আমি কোথায়? কি হয়েছিল আমার? আপনার খুব জ্বর হয়েছিল, এখন আপনি ঠিক আছেন। আমার আবছা আবছা মনে পড়ছে তোমরা জঙ্গলে গিয়েছিলে, আমার জন্য এত বড় বিপদ। সারা নাদিরার দিকে তাকায় এবং প্রথমবারের মতো তার মুখে কৃতজ্ঞতার হাসি ফুটে ওঠে। আমরা দুজন মিলেই তোমাকে ফিরিয়ে এনেছি বাবা। তুমি পেঁয়াজগুলো কেটে দাও, আমি মশলাটা বেটে নিই। আচ্ছা, তুমি এত ভালো রান্না কার কাছে শিখেছো? আমার দাদির কাছে। তিনি বলতেন রান্নার সাথে ভালোবাসা মেশালে সেটার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। আমার মাও ঠিক এই কথা বলতো। তোমার মা নিশ্চয়ই খুব ভালো মানুষ ছিলেন, পৃথিবীর সেরা মা ছিল। বাহ, আজকের খাবারটা তো দেখতেই অসাধারণ লাগছে, মনে হচ্ছে যেন কোনো উৎসবের আয়োজন হয়েছে। আপনার মেয়ে আজ আমার সাথে হাত লাগিয়েছে, তাই হয়তো রান্নার স্বাদ একটু বেশি ভালো হয়েছে। সত্যি নাকি মা? তুই রান্না করেছিলি? আমি তেমন কিছু করিনি, শুধু সাহায্য করছিলাম। যাই করেছিস খুব ভালো করেছিস। অনেকদিন পর বাড়িতে এমন শান্তির পরিবেশ দেখছি। তোদের দুজনকে একসাথে দেখে আমার যে কি আনন্দ হচ্ছে তা আমি বলে বোঝাতে পারবো না।
মা, তুমি রাগ করছো না তো? আমি জানি তোমার জায়গা কেউ নিতে পারবে না, কিন্তু উনি খুব ভালো মানুষ। বাবা এখন অনেক খুশি থাকে। আমিও ভালো আছি মা, তুমি কোনো চিন্তা করো না। তুমিও খুশি থেকো।